অনেকে বলছেন যে উনি ইমাম মেহেদী দাবিদার, নবী দাবিদার। আপনাদের কাছে কি ভিডিও আছে, অডিও আছে? আপনারা কি কেউ প্রমাণ দেখাতে পারবেন যে উনি কখনো বলেছে আমি ইমাম মেহেদী, আমি নবী? কবর 10 ফিট উঁচা। আসলে মূলত কেউ কি মেপে দেখেছেন যে কবরটা কোথায় ছিল? এটা কি 10 ফিট না 4 ফিট? একজনও দেখেননি। 3টার পর থেকে আমরা শুনতে লাগলাম যে বিভিন্ন জায়গা থেকে দাব বটি নিয়ে ট্রাকে ট্রাকে লোক আসতেছে। আমরা ছাদে আশ্রয় নিলাম। আমরা ছাদ থেকে দ্বৈত জনতাকে হাত হাত জোর করে বলতেছিলাম যে আমাদের আমাদের জীবনটা ভিক্ষা দেন, আমরা যদি কোনো অপরাধ করে থাকি। আমার পাশে যে একটা লোক ছিল আলম নাম করে, তাকে 3 তলা থেকে ফেলে দিল। 1-1.5 ঘন্টা পরে যখন উল্লাস করতে লাগলো, উল্লাস করে বের হয়ে গেছে, হঠাৎ করে তাকায় দেখি যে আমার পুরো শরীর রক্ততে ভিজে গেছে। আমার ছেলে যখন 3 তলা থেকে লাফ দেয়, তখন আমি ভাবলাম আমার ছেলেটা হয়তো মরে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। নুরাল পাগলাকে নিয়ে এবার মুখ খুললেন নুরাল পাগলার মেয়ের জামাই। এতদিন পরে সম্মানিত দর্শক একটি ইন্টারভিউতে খুব গুরুত্বপূর্ণ আলোচনা করেছে নুরাল পাগলার মেয়ের জামাই। সম্মানিত দর্শক, সেদিন যে ঘটনাটি ঘটে গিয়েছে সম্পূর্ণ বর্ণনা দিলেন কিভাবে এমন ঘটনা ঘটে গেল। সম্মানিত দর্শক, নুরাল পাগলা নাকি ইমাম মেহেদী দাবি করেন নাই এমন কোনো প্রমাণ পাওয়া যায় না। সম্মানিত দর্শক, নুরাল পাগলার মেয়ের জামাই আরো কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করেছে। আজকের ভিডিওটা দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি রিকোয়েস্ট করছি আপনারা নুরাল পাগলার মেয়ের জামাইয়ের কথাগুলা শুনে আপনাদের মূল্যবান মন্তব্য দর্শক কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন নুরাল পাগলার কে নিয়ে বেশ সমালোচনা হয়েছে অনেকভাবেই। অনেকেই বলতেছে নুরাল পাগলা একজন ভণ্ড ছিল, আবার অনেকে নুরাল পাগলার ভালোর কথাও বললেন। কিন্তু নুরাল পাগলার ভালোটাই অনেকেই কমই বলতে, কারণ যারা নুরাল পাগলার ভক্ত, যারা মাজারকে বিশ্বাস করে, তারাই মূলত নুরাল পাগলাকে ভালো বলবে। সম্মানিত দর্শক, এবার যে কথাটা বলেছে নুরাল পাগলার মেয়ের জামাই সেই দিনের ঘটনা নিয়ে, সেই কথাগুলো শুনলে আপনারা টোটালি অবাক হয়ে যাবেন। চলুন আমি বেশি কথা না বাড়ি সরাসরি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আমি শহীদুল ইসলাম, নুরুল হক, নুরাল পাগলের ওনার ছোট মেয়ের শ্বশুর। আমি মূলত সাংবাদিকতা করি, পেশায় সাংবাদিক। আসলে এই যে ঘটনাটা ঘটেছে 23 তারিখের পর থেকে, যেটা 23 তারিখে উনি ঢাকা পপুলার হসপিটালে মৃত্যুবরণ করেন ভোর 6:30টায়। তারপর থেকে ওনাকে রাজবাড়ির গলন্দাতে ওনাকে নিয়ে যাওয়া হয়। ওইখানে ওনার সারাদিন ওনার যে মানুষের দেখার যে বিষয়টা উন্মুক্ত করা হয়, ওনার এই মরদেহ সবাই দেখতে থাকে সারাদিন। আমরা ওই দিন প্রায় 2টার দিকে আমরা গলন্দে পৌঁছানোর পর থেকে সারাদিন মানুষ ওনার দেহটা দেখে। সন্ধ্যা 7:30টায় ওনার একটা জানাজা হয় এবং 8টা একটা জানাজা হয়। 7:30টায় যে জানাজাটা, সেটা হলো ওনার প্রতিবেশী আত্মীয়-স্বজন, মানে ওনার যেই জায়গাটা জানাজাটা হয়, ওনার জায়গাটা অনেক ছোটো জায়গা এবং প্রচুর লোক হয়েছিল। ওইখানে ওই জানাজায় প্রথম জানাজায় ওনার পারিবারিক যে লোকগুলা, সেই লোকগুলো ওনার প্রথম জানাজা, এবং সেই জানাজায় একজন ইমাম হাফেজ ওনার প্রথম জানাজাটা পড়ায়। দ্বিতীয় জানাজাটা পড়ায় ওনার ভক্ত যারা, ওনার যারা মুরিদ, তাদের মধ্যে থেকে একজন প্রবীণ লোক দ্বিতীয় জানাজাটা পড়ায়। পড়ানোর পরে রাত 10টায় ওনাকে কবরস্থ করা হয়, সমাধি করা হয়। এটা 23 তারিখের ঘটনাটা গেল। 24 তারিখ কিছু লোকজন আলোচনা শুরু করে যে ওনার কাবার আদলে একটা কবরস্থান করেছে বিশেষ কায়দায়, ওনাকে সেইখানে মাটি দেওয়া হয়েছে। এই বিষয়টা আলোচনা আসে 24 এবং 25 তারিখে গলন্দর যে ইউনো মহোদয় আছেন, উনি আমাকে ফোন করেন যে আপনার আত্মীয়র যে কবর দেওয়া হয়েছে, এটা কি মাটি থেকে 12 ফুট উপরে আর কাবার আদলে করা হয়েছে কিনা। তখন আমি ওনাকে বলি যে স্যার আপনি আসেন, আসার পরে দেখেন বাস্তবতাটা কী সেটা দেখেন। উনি আসার পরে উনি দেখার পরে উনি বলে ঠিক আছে, এই বিষয়টা আমরা জেলা প্রশাসনের সাথে আলোচনা করে আমরা একটা বৈঠক করবো আগামীকাল। আপনার আগামীকাল সকাল 9টায় ডিসি অফিসে আসবেন। ঠিক পরের দিন আমরা ওনার এই কবরস্থ করার মানে পরে যে বিষয়গুলো হচ্ছে, এটা নিয়ে আমরা ডিসি অফিসে যাই। ডিসি অফিসে যাওয়ার পরে ডিসি সহ আলেমরা থাকে, 16 সদস্যের একটা প্রতিনিধি দল থাকে, এবং আমাদের পক্ষ থেকে 6 সদস্যের একটা টিম থাকে। সেইখানে ওনার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা এবং প্রশ্ন করতে থাকেন। তারা যেমন একটা প্রশ্ন করেছিলেন যে উনি ইমাম মেহেদী দাবি করেন। তখন ডিসি স্যার আমাদেরকে বললেন যে আসলে এই দাবিটা করেন, এটা আপনাদের কাছে কী উত্তর আছে। তখন আমি বলেছিলাম যে উনি ইমাম মেহেদী যে দাবিটা করেন, এই দাবিটা উনি কখনোই মুখে বলেননি, কাউকে বলেননি। যদি বলে থাকে তাহলে আপনাদের কাছে কী ডকুমেন্টস আছে, ভিডিও, অডিও বা দালালি কোনো ডকুমেন্টস আছে যেটা দেখাতে পারবেন যে উনি বলেছেন। তখন এই কথাটার পরে ডিসি সাহেব বলল যে আসলে যে উনি যে কথাটা বলছে এই বিষয় নিয়ে আপনাদের কোনো আছে, কোনো প্রমাণ আছে কিনা। তখন কিন্তু এই আলেমদের মধ্যে কেউ কিন্তু এই জিনিসটা প্রমাণ দেখাতে পারেনি। এই একটা বিষয়। ওনাদের এখানে 3টে দাবি ছিল। 3টে দাবির মধ্যে হচ্ছিল যে ওনাকে যে এখানে কবর দেওয়া হয়েছে, সেই কবরটা সমতলে রাখা।
মানে মাটি থেকে 10 ফিট উপরে রাখা, এটা সবার কথা ছিল, এটা আমি পরে আসি। আরেকটা বিষয় ছিল যে কবরের 4 সাইডে দেয়াল ছিল, সেই দেয়ালের কালারটা চেঞ্জ করা। আরেকটা বিষয় ছিল যে একটা সাইনবোর্ড, ওনার ওই বাড়িতে একটা সাইনবোর্ড লেখা ছিল মেহেদীর দিন প্রচার। এই দিন প্রচারের যে বিষয়টা, আর নিচে ছিল গলন্দ পাক দরবার শরীফ। এই 3টে বিষয় ওনারা আমাদেরকে আলটিমেট দেয় যে এই 3টে বিষয় আগামী শুক্রবারের মধ্যে আপনারা এটা সমাধান করবেন। তখন আমরা ওইখান থেকে ডিসি, এসপি এবং আরও আইন শৃঙ্খলার লোকজন ছিল, তাদের মাধ্যমে কথা বলে আমরা চলে আসি। আসার পরে ওই দিন রাত্রে থেকে শুরু করে একদিনের মধ্যে আমরা রুমটা চেঞ্জ করে দিই, সাইনবোর্ডটা চেঞ্জ করে দিই, দিয়ে তারপরের দিন আমাদেরকে আবার ডাকেন। ডাকার পরে আমরা ইউনো স্যারের অফিসে যাই, যা বলি যে স্যার আপনারা যে 3টে শর্ত দিয়েছিলেন অলরেডি আমরা 2টো শর্ত পূরণ করেছি, সাইনবোর্ডটা চেঞ্জ করে দিয়েছি এবং রুমের কালারটাও চেঞ্জ করে দিয়েছি। তখন বলে কবরের কী করবেন? তখন আমরা বলি যে কবরটা তো আসলে যে উঁচায় দেওয়া হয়েছে, কী কারণে দেওয়া হয়েছে সেটা ব্যাখ্যা করি। যেমন ওনার যে দরবারটা, উনি যে দরবারে বসে উনি 75 বছর এই ধর্ম প্রচার করতেন, সেই দরবারটা একদম নিচু জায়গা, বিশেষ করে ওনার বাড়ির পাশে যে রোড, রাস্তা, মেন রাস্তা থেকে 4.5 ফিট নিচু এলাকা, পানি জমে, সবসময় পানি জমে। মূলত ওইখানে পানি জমার কারণে কিন্তু ওই কবর যে স্থানটা, মানে ওখানে যেখানে কবর দিয়েছে ওই জায়গাটা উঁচু করে, রেবেলিং করে, যে রাস্তা যে রেবেলটা ধরে যে পরবর্তী যদি দরবার উঁচা হবে, সংস্কার কাজ হবে, সেটা ধরে ওনাকে কবর দেওয়া হয়। ওইখান থেকে ওনাকে 4 ফিট উঁচা, আসলে মূলত 10 ফিটের যে কথাটা উঠছে, যে একটা মানুষকে 12 ফিট না 10 ফিট, মূলত যারা জানে না জানে 12 ফিট বলছে। আসলে কেউ কি মেপে দেখেছে যে ওটা 10 ফিট না 12 ফিট? ওই একটা দেয়াল সামনে একটা দেয়াল ছিল, ওই দেয়ালটা মূলত 10 ফিট। 10 ফিট থেকে 4 ফিট নিচে ওনাকে কবরটা দেওয়া হয় এবং চারপাশে দেয়াল ছিল এবং দেয়ালের উপর একটা ঘর আছে, যেখানে উনি 75 বছর ওখানে ইবাদত করতেন ওই ঘরে বসে। এই দেয়ালের উপর একটা ঘর, টিনের ঘর, যেটা 75 বছর বয়স, ওই ঘরটার মধ্যে ইবাদত করতেন, ওইখানে থাকতেন। এখন ওই দেয়ালের পাশে যে কালো রং করা হয়েছে, এই কালো রংটা মূলত 2 বছর আগে করা হয়েছে, হুট করে করা হয় 2 বছর আগে। আমরাও দেখেছি, কিন্তু আমাদের মধ্যে কখনোই ওইটা আসে নাই যেটা কাবার আদলে করা হয়েছে। আর পাশে ওনার মা এবং ভাইয়ের কবর। যাই হোক, এই যেহেতু এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে, আমাদের ডিসি সাহেব যে মতামতটা দিলেন যে 3টে জিনিস চেঞ্জ করবেন, আমরা এই 2টে চেঞ্জ করার পরে ডিসির একটা প্রতিনিধি এবং উপজেলার একটা প্রতিনিধি সহ আলেমদের একটা প্রতিনিধি আসে, দেখার পরে তারা দেখেন যে না, 2টে জিনিস চেঞ্জ হয়ে গেছে। আর একটা জিনিস কি, কবরের। তখন আমরা এই 1 তারিখ থেকে কবরের কাজ শুরু করি। মূলত ওনাকে যেখানে কবর দেওয়া হয়েছে চারপাশে দেয়াল দিয়ে মাটির মাঝে আমরা কি করতে থাকি, ওই মাটিটা, মানে ওনাকে যখন কবর দেওয়া হয় তখন কিন্তু চারপাশে ইট দেওয়া হয়েছিল, নতুন মাটি তো, যে ভেঙে যদি চাপ লাগে বা সমস্যার সৃষ্টি হয়, চারপাশে ইটের গাঁথনি দিয়ে ওইখানে কবর দেওয়া হয়েছে। মানে মাটি তো নতুন মাটিটা বৃষ্টি পড়ে যদি কবরটা ভেঙে যায়, যার কারণে চারপাশে ইট দেওয়া হয়েছে। আমরা কি করলাম, 1 তারিখ থেকে চারপাশে মাটি সরাইতে লাগলাম এবং ওনার যে কবরটা দেওয়া হয়েছে, কবরটা চেন কাপড় যেটা বলে, গাড়িটারি উঠায় যেটা, ওইটা চেন কাপড় দিয়ে উঁচা করতে লাগলাম আর নিচ থেকে মাটি সরাইতে লাগলাম। এটা আমরা 1 তারিখ থেকে শুরু করে বৃহস্পতিবার পর্যন্ত ওনার কবর সমতলে নিয়ে আসলাম। এবং এই যে কবর নিচু হচ্ছে, আস্তে আস্তে কাজ চলতেছে, মাটি সরানো হচ্ছে, এর মধ্যে প্রতি ঘন্টায় গলন্দ উপজেলার নির্বাহী অফিসার মহোদয় উনি এবং গলন্দ ঘাট থানার ওসি সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন 1 ঘন্টা পর এসে দেখতে লাগলো যে আসলে কতটুকু নিচা হচ্ছে, ঠিক মতন হচ্ছে কিনা। এইভাবে দেখতে লাগলো। দেখতে দেখতে আমরা বৃহস্পতিবার 4 তারিখে যখন একদম নিচা হয়ে গেছে, মানে সমতলে চলে আসছে, সমতল করে আমরা কি করলাম, এটা ইউনো স্যারকে বললাম যে আসলে যে আমরা এটা নিচে করছি, আপনি দেখে যান। ওসি সাহেবরা আসলো, দেখলো, বললো যে না ঠিক আছে, এখন আপনার চারপাশে মাটি দিয়ে এটা সমান করে দেন, সব ঠিক আছে। ওরা দেখে চলে গেল। আমরা বিকালে 6টায়, 4 তারিখ বিকাল 6টায় এদিকে মাইকিং হচ্ছে, আলেম তৌহিদি জনতার মাইকিং করছে, শুক্রবারে বিক্ষোভ জড়তা এবং এটা ভেঙে ফেলবে, বিভিন্ন উস্কানিমূলক মাইকিং করছে। এবং গলন্দ উপজেলায় 4টা ইউনিয়ন, একটা পৌরসভা, প্রতিটা ইউনিয়নে 9টা ওয়ার্ডে 9টা করে মাইকিং বের করছে এবং এমন একটা হুড়স্থুলি শুরু হয়ে গেছে যে মানে কালকে একটা গজব বা কোনো ঘটনা ঘটবে। তখন আমরা এটা শোনার পরে আমরা ডিসি মহোদয়ের কাছে আমরা যাই, আমরা একটা দরখাস্ত দিই এবং ওনাকে বলি যে স্যার, যেহেতু আমরা কবর সমতল করছি, রং চেঞ্জ করছি, সাইনবোর্ড চেঞ্জ করছি, 3টে শর্ত পূরণ করেছি, তাহলে স্যার এখন তো এই বিষয় থাকে না। তা উনি বললো যে না, আমি তারা যে প্রোগ্রাম করবে এই প্রোগ্রামে করতে দিব না, যেহেতু আপনারা 3টে শর্ত পূরণ করেছেন, অথবা আর কোনো বিষয় নাই, তাহলে আমি এই প্রোগ্রাম করতে দিব না। আমরা ওনাকে একটা লিখিত একটা দরখাস্ত দিলাম, এটা 4 তারিখে বিকাল 6টায় ওনাকে একটা দরখাস্ত দিলাম আমাদের নিরাপত্তার জন্য, এবং এসপি স্যারকে একটা দরখাস্ত দিলাম নিরাপত্তার জন্য, আর্মিকে একটা দরখাস্ত দিয়ে আসলাম নিরাপত্তার জন্য, এবং র্যাবকে একটা দরখাস্ত দিলাম নিরাপত্তার জন্য। কারণ চারদিকে এই তৌহিদি জনতা নামক কিছু সংখ্যক লোক যে মাইকিং করতেছে, বিশৃঙ্খলা ঘটবে, যার কারণে আমরা কিন্তু এইটার মানে নিজেদের নিরাপত্তার স্বার্থে আমরা এই দরখাস্তকে দিয়ে আসলাম। আসার পরে রাত্রে আবার ভিজিটে আসলো, রাতের বেলা ওসি সাহেব এবং ইউনো সাহেব আবার ভিজিটে আসলো। আসার পরে বললো যে সামনে যে দেয়ালটা আছে 10 ফিটের একটা দেয়াল, সেই দেয়ালটা কীভাবে ভাঙা যায়। তখন আমরা বললাম যে স্যার, এই দেয়ালটা মূলত এমন খোয়া এবং রড ডাবল দিয়ে করা হয়েছে, এটা ভাঙতে 2-4 দিন সময় লাগবে। আমরা ভাঙা শুরু করছি। পরে তখন মিস্ত্রি আসছে, তারা ভাঙা শুরু করলো, তারা ভাঙতেছে, সারা রাত তারা ভাঙলো, বেশি ভাঙতে পারে নাই কারণ এটা অনেক শক্তিশালী।
ধরতে গেলে মেশিন 40 কেজি একটা মেশিন। সম্মানিত দর্শক, এই যে নুরাল পাগলার মেয়ের জামাইয়ের কথাগুলো শুনেছেন, উনি কেঁদে কেঁদে অনেক কথাই বললেন, সেই দিনের ঘটনার বর্ণনা দিলেন। সম্মানিত দর্শক, আদৌ কি নুরাল পাগলা নিজেকে ইমাম মাহদি দাবি করেছে কিনা সেটা উনি বললেন যে এমন কোনো প্রমাণ পাওয়া যায় না উনি নিজেকে ইমাম মাহদি দাবি করেছে। কিন্তু তাহলে কি নুরাল পাগলার উপরে কি আগে থেকেই কি কোনো শত্রুতা ছিল, কারো কি কারো ক্ষোভ ছিল তার উপর? এটা আসলে ঘটনাটা তাহলে কোন দিকে মোড় নিচ্ছে? সম্মানিত দর্শক, এই যে নুরাল পাগলার মেয়ের জামাই যে কথাগুলা বলেছে, সে কথাগুলো কতটুকু সত্য হতে পারে সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন। সম্মানিত দর্শক, ভিডিওটা সর্বোচ্চ পরিমাণ শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।